নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। তোমরা জানো বন্ধু, আজ দিনটার বিশেষত্ব কি? অবশ্যই দেখতে পাচ্ছ বোর্ডে 2/2/2024। বিশেষত্বটা কোথায় জানো? 24 সালের মাধ্যমিক পরীক্ষা কিন্তু আজ হয়েছে, প্রথম শুরু বাংলা পরীক্ষা। তাই নিশ্চয়ই বুঝতে পারছো যে স্যার কেন আজ তোমাদের সঙ্গে আজ সরাসরি ক্যামেরায় কিন্তু এসেছেন। আসলে বন্ধু এই কারণেই আসা যে পরীক্ষা দিয়ে আসার পরে প্রত্যেকের কিন্তু তোমাদের একটা কৌতূহল রয়েছে। কি কৌতূহল? যে বাংলা প্রশ্নের এমসিকিউর উত্তরটা আমি কি করলাম, ঠিক করলাম না ভুল করলাম? ব্যাকরণে যে এসিকিউ গুলো দিয়েছিল তার উত্তরটাকে ঠিক করলাম না ভুল করলাম? এটা একটা কৌতূহল রয়েছে। ফলে আমি জানি কাল ইংরেজি পরীক্ষা আছে, তবুও অনেকের কৌতূহলবশত হয়তো কালকে ইংরেজি পরীক্ষা দিয়ে আসার পর মনে হবে উত্তরটাকে একটু দেখি। তাই তাদের খুঁজে খুঁজে সময় নষ্ট যাতে না করতে হয়, তাই আমি আপ্রাণ বন্ধুর চেষ্টা করেছি যে যত কষ্ট হোক আমার টোটাল এসে স্কুল সেরে এসে কিন্তু তোমাদের জন্য কিন্তু উত্তর সাজিয়ে সরাসরি ক্যামেরায় কিন্তু আসতে, যে সরাসরি উত্তরটা কিন্তু আমাকে বলতেই হবে, ভিডিও করতেই হবে, আপলোড করতেই হবে। কারণ আমার অনলাইন যেসব শিক্ষার্থী বন্ধু আছে তাদের তো একটা ইচ্ছা অনিচ্ছা রয়েছে, তাদের দাবি মেটানো তো আমার কাজ। কারণ আমি বলেছি আমি কথা দেই না, কথা রাখি। তোমাদের দরকারের সময় যখন যেভাবে আমাকে দরকার হবে আমি অবশ্যই কিন্তু সেভাবে নিজেকে তৈরি করে তোমাদের সামনে হাজির করার কিন্তু চেষ্টা করি। সেদিক থেকে আজ যে বিষয়টা আলোচনা করতে চলেছি অবশ্যই পড়ে দেখতে পাচ্ছ, মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর 2024 এমসিকিউ এন্ড এসিকিউ ব্যাকরণ। অর্থাৎ যে এমসিকিউ 17টা কোশ্চেন, তোমাদের এমসিকিউ 17টা যে কোশ্চেন থাকে সেটা আলোচনা করব, আর সেই সঙ্গে ব্যাকরণের 10খানার মতন টোটাল এসিকিউ থাকে সেটা সম্পর্কে কিন্তু তোমাদের আলোচনা করব ইন ডিটেলস, ব্যাখ্যা সহকারে। এই উত্তরটা কেন হবে, বাকি গোনা কেন হবে না, ব্যাকরণের ক্ষেত্রে টোটালি বলে দেবো। আর এসিকিউ যেটা আছে সেটাও কিন্তু আমি আলোচনা করে দেব। ফলে প্রথমে আলোচনায় চলে যাই, সেটা সুবিধা হবে, কারণ সবার একটা কিন্তু কৌতূহল রয়েছে। সেদিক থেকে আশা করছি বন্ধু প্রত্যেক মাধ্যমিক শিক্ষার্থী যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাংলা প্রশ্ন সবার কাছে আছে, ফলে প্রশ্ন মিলিয়ে মিলিয়ে দেখে নাও যে সঠিক উত্তর কোনটা কেন হবে। আর যদি প্রশ্নটা নাও থাকে কোনো চাপ নেই, ভালো করে ভিডিওটা দেখো, শোনো, তাহলে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন প্রথমেই যেটা আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের একে যেটা প্রশ্নটা দিয়ে আছে যে নকল পুলিশে যে হরিদার মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন, ক টাকা ঘুষ নিয়েছিলেন। আমার অন্য কোনো অপশন পড়ার দরকার নেই, সরাসরি উত্তরে কিন্তু চলে যাব। খ উত্তরটা হবে 8 আনা ঘুষ নিয়েছিলেন। ফলে নকল পুলিশে যে হরিদার মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন, উত্তর হবে 8 আনা, অর্থাৎ খটা কিন্তু উত্তর হবে। বোঝা গেল বন্ধু? তারপর হচ্ছে লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে। এটা আমার কাছে মনে হয়েছে একটা কঠিন কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কিন্তু সহজ ছিল। এই লল্লাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে, এটা আমার ধারণা বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু উত্তরটা করতে পারবে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পারবে না। সেদিক থেকে লন্ডন লেখা তো খণ্ডাবে না বক্তাকে, অবশ্যই বক্তা, অর্থাৎ উত্তরটা হবে বন্ধু কিন্তু গ উত্তর। গিরিশ মহাপাত্র কথাটা কিন্তু বলেছিলেন, পথের দাবিতে তোমাদের কিন্তু এটা আছে, অর্থাৎ বক্তা হচ্ছেন গ উত্তর গিরিশ মহাপাত্র। এটা একটু কঠিন প্রশ্ন হয়েছে। পান্নাল প্যাটেল কোন ভাষা লেখক ছিলেন? খুবই জনপ্রিয়, খুবই প্রচুর আমি প্রচুরবার ছেলে মেয়েদের বলেছি এই কোশ্চেনটা আসবে পরীক্ষাতে আসার মতন কোশ্চেন। পান্নাল প্যাটেল কোন ভাষা লেখক ছিলেন? অবশ্যই উত্তর হবে গ, গুজরাটি ভাষার লেখক ছিলেন কিন্তু পান্নাল প্যাটেল। তারপর হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ। আমাদের শিশুদের সব ছড়ানো হয়েছে ড্যাশ। আমি কিন্তু তোমাদের বন্ধু মুখস্থ করতে বলেছিলাম কবিতা গোনা, তাহলে এসব প্রশ্নের উত্তর করা সহজ। কারণ কি, যে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতন হয়েছে। যদি কবিতাটা মুখস্থ থাকে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, দেখেন মুখস্থ কাছে দূরে, তাহলে উত্তরটা কি হবে? কাছে দূরে। কোথায় অপশন আছে? ঘ। তাহলে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, ঘয়ে আছে দেখো কাছে দূরে, অর্থাৎ উত্তর হবে কিন্তু কাছে দূরে, ঘ উত্তর। তারপরে খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়। এই যে খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়, বোঝা গেল বন্ধু? যে খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায়, কোথায় উল্কা ছুটায় এটা মুখস্থ, প্রলয় উল্লাস কাজী ইসলাম। যে খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল খিলানে, দেখেছে মুখস্থের মতো নীল খিলানে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু গ, অর্থাৎ উত্তর হবে গ নীল খিলানে। বোঝা গেল বন্ধু? তারপর আছে দেখো যথা বৃহন্নলা রূপী কিরিটি, কিরিটিকে কিরিটি অভিষেক মাইকেল মধুসূদন দত্ত। তোমাদের অনেকবার বলেছি অর্জুন সর্বদা মাথায় মুকুট পরে থাকতেন বলে অর্জুনের আরেক নাম কিরিটি। মাইকেল মধুসূদনের বেশিরভাগ লেখায় কিন্তু এই শব্দটা কিরিটি শব্দটা কিন্তু ইউজ হয়েছে। নীরধ্বজের প্রতি জনা সেখানেও কিরিটি শব্দটা কিন্তু আছে। ফলে উত্তর কিন্তু গ অর্জুন, কিরিটিকে অর্জুন। তারপর যে খাগের কলম কখন দেখা যায়? আমরা জানি খাগের কলম হারিয়ে যায়, কালি কলম থেকে নেওয়া হয়েছে। যে খাগের কলম কোথায় দেখা যায়? অবশ্যই জানি সরস্বতী পুজোর সময় কিন্তু খাগের কলম কিন্তু দেখা যায়। তাহলে খাগের কলম কখন দেখা যায়? উত্তর কিন্তু খ সরস্বতী পুজোর সময়। বোঝা গেল বন্ধু?
তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা একটি প্রধান বাধা হলো, বাংলা রচনায় বিজ্ঞান রচনায় অনেক বাধা আছে, প্রচুর বাধা আছে, কিন্তু লেখক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা রাজশেখর বসু যেটা বলতে চান প্রধান ভাষাটা কি, বাংলায় পারিভাষিক শব্দের অভাব, অর্থাৎ ইংরেজি শব্দ হিসেবে যেখানে বেশি প্রচলিত তার বাংলা কিভাবে লেখা যেতে পারে এইসব শব্দের অভাবের জন্য কিন্তু বাংলায় সাধারণত বিজ্ঞান রচনাটা সমস্যা। ফলে উত্তর হয়ে যাচ্ছে কিন্তু গ, যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো গ, বাংলায় পারিভাষিক শব্দ কিন্তু কম। বোঝা গেল বন্ধু? তাহলে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন? আমি পড়ানোর সময় প্রচুর বলে এইসব কোশ্চেনগুলো কিন্তু আসবে, এবং আগামী দিনে যেসব মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হতে চলেছে মার্চের 3 তারিখে এবং এসএসসি পরীক্ষা, এইসব কোশ্চেনগুলোই কিন্তু তখন পরীক্ষার হলে দেখা হবে। ছেলেমেয়েরা তখন ভাববে ই রাম, এই যা, এ তো মাধ্যমিকের থেকে কমন দিয়েছে। এই জন্য বলি বন্ধু, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে আমি যখন সালের প্রশ্ন উত্তর আলোচনা করি প্রত্যেকটা ভিডিও গুরুত্ব সহকারে তোমাদের দেখতে, কারণ সেখান থেকে প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে। ফলে এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা তৈরি হচ্ছে তাদের জন্য কিন্তু এসব প্রশ্ন বা এসব ভিডিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা একমাত্র কে বাজিয়ে গেছেন? আমরা জানি পরিষ্কার ভাষায় লেখা আছে, দেখবে হারিয়ে যায় কালি করবে, শেষ পাতার একবারে উপর লাইনটা, শেষ পাতার উপর লাইনটা পরিষ্কার ভাষায় লেখা আছে যে সত্যজিৎ রায়, অর্থাৎ শেষ পর্যন্ত নিবের কলমের মর্যাদা একমাত্র বাঁচিয়ে রেখেছেন কিন্তু সত্যজিৎ রায়। উত্তর হচ্ছে কিন্তু ঘ, সত্যজিৎ রায়। নমিপুত্র পিতার জন্য নিম্নলিখিত পদটি কোন কারক? বলছে পদ ছিল কোন, বলছে কর্তৃকারক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, কর্মকারক। দেখো নমিপুত্র কে, কে নমস্কার করছে? পুত্র, তাহলে পুত্র কর্তা। কোথায় নমস্কার করছে? চরণে, তাহলে চরণ অধিকরণ কারক কার? পিতার, তাহলে পিতাটা হয়ে যাচ্ছে কিন্তু সম্বন্ধ পদ। তাহলে কি, যে কারণ আমি তোমাদের শিখিয়েছিলাম যে যার তলায় দাগ আছে তার সঙ্গে র বা এর বিভক্তি থাকলে সাধারণত সেটা সম্বন্ধ পদ হয়। তাহলে মেইন শব্দ পিতা, তার সঙ্গে র বিভক্তি, তাহলে এটা হয়ে যাচ্ছে কিন্তু সম্বন্ধ পদ, অর্থাৎ উত্তরটা হবে কিন্তু খ। আমার ভিডিও দেখে নিও বন্ধু, কারক অকারক প্লে লিস্টে করা আছে, প্রত্যেকটা ব্যাকরণ আলাদা আলাদা করা আছে, সেখানে সুন্দরভাবে চুলচেরা বিশ্লেষণ করে পড়িয়েছি। পড়ানোর সময় বারবার বলেছি কিন্তু এসব পরীক্ষায় দেবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এইভাবে জেনে রাখো, এটা টিপস। একবার দেখে এসো ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে আমি মুখে কথাটা উচ্চারণ করেছিলাম কিনা, বোঝানোর সময় বলেছিলাম কিনা, কিভাবে তোমরা মনে রাখবে। তাহলে পিতার তলায় দাগ কোন পদ? এটা অবশ্যই কিন্তু খ, সম্বন্ধ পদ উত্তর হবে। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো কোন ধরনের কর্তা? তোমাদের হাজারবার শিখেছি আমি বাংলা ব্যাকরণে কর্তা শ্রেণী বিভাগ করতে গিয়ে, যে সূর্য উঠলে পদ্ম ফোটে। তোমাদের কি শিখেছিলাম? যে অসমাপিকা ক্রিয়ার আগে যে বসে থাকে সে হচ্ছে কিন্তু নিরপেক্ষ কর্তা। তাহলে দেখো এখানে বলেছে উঠলে, হর্ষ ঠ লয়কার। এবার তুমি বলো এই যে হর্ষ ঠ লয়কার, এই যে উঠলে অসমাপিকা ক্রিয়া, কারণ হচ্ছে এই যে সূর্য উঠলে বাক্যের মিনিং কমপ্লিট আছে, কখনোই না তার অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার আগে যে বসে থাকে সে সবসময় জন্য নিরপেক্ষ কর্তা হয়। তাহলে দেখো এখানে অপশন আছে, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্যের তলায় দাগ। তাহলে সূর্য কোন ধরনের কর্তা? অবশ্যই নিরপেক্ষ কর্তা, উত্তর হবে কিন্তু গ। আমি বারবার বলেছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, নিরপেক্ষ কর্তা পরীক্ষায় প্রচুর বার আসে, যে কোনো পরীক্ষায় কিন্তু এর সঙ্গে দেখা হতে পারে যে সূর্য উঠলে পদ্ম ফোটে, এটা কোন ধরনের কর্তা? উঠলে অসমাপিকা ক্রিয়া, তার আগে সূর্য বসে আছে, তাই এটা হবে কিন্তু নিরপেক্ষ কর্তা। সাপমুক্ত সমস্ত পদটি সমাসের নাম লেখো। অসাধারণ প্রশ্ন, এটা সহজ। এই যে সাপমুক্ত সমস্ত পদটি সমাসের নাম লেখো। একবার দেখো বন্ধু, যে সাপমুক্ত, সাপ মানে অভিশাপ, ক্লিয়ার, মুক্ত মানে যে মুক্তি পাওয়া, তাহলে ব্যাস বাক্যটা কি হচ্ছে? সাপ থেকে মুক্ত। ক্লিয়ার বন্ধু? তা ব্যাস বাক্যের মাঝে হইতে থেকে চেয়ে দেখলে কি হয়? অপাদান হয়, অপাদান। তাহলে এটা কি হবে? অপাদান তৎপুরুষ সমাস। তাহলে সাপ মুক্ত, সাপ হইতে বা সাপ থেকে মুক্ত, অপাদান তৎপুরুষ সমাস, অর্থাৎ উত্তর হয়ে যাবে কিন্তু খ। ক্লিয়ার বন্ধু? তবে শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো কি? শিশুর শরীর কুসুমের মতন কোমল, এই বাক্যে কোমল হলো কি? তোমাদের শিখিয়েছিলাম বিন্দু, আমি যখন কিন্তু রূপক কর্মধারে শিখাচ্ছিলাম, উপমান কর্মধারে শিখাচ্ছিলাম, উপমিত কর্মধারে শিখাচ্ছিলাম, তখন প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের আমি শিখিয়েছি যে উপমেয় কি, উপমান কি, সাধারণ ধর্ম কি, তুলনাবাচক শব্দ কি শিখিয়েছিলাম। যাকে তুলনা করা হয় সে উপমেয়, যার সঙ্গে তুলনা করা হয় সে উপমান, যে জিনিসটা দুজনের মধ্যে থাকে সেটা সাধারণ ধর্ম, যে শব্দটার মাধ্যমে তুলনা করা হয় তাকে বলেছে তুলনাবাচক শব্দ। তাহলে তোমরা একটু ভাবো, শিশুর শরীর কুসুমের মতো কোমল, তাহলে শিশুর শরীরটাকে তুলনা করা আছে কার সঙ্গে? কুসুম মানে ফুলের সঙ্গে, মতো তুলনাবাচক শব্দ, কোমল সাধারণ ধর্ম। কারণ শিশুর শরীরটাকে তুলনা করা হচ্ছে উপমেয়, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? কুসুম, কুসুমটা হচ্ছে উপমান, কোমলটা শিশুর শরীরও কোমল, ফুলটাও কোমল, তাই কোমল হচ্ছে সাধারণ ধর্ম, আর মতটা হচ্ছে তুলনাবাচক শব্দ। তাই চেয়েছে এই বাক্যে কোমল কি? তাহলে অবশ্যই এই বাক্যে কিন্তু কোমল সাধারণ ধর্ম, কারণ এই কোমল বা নরম বৈশিষ্ট্যটা শিশু শরীরের মধ্যে আছে, ফুলের মধ্যে আছে, তাই কোমলটা হচ্ছে সাধারণ ধর্ম, উত্তর হয়ে যাবে কিন্তু ঘ। ক্লিয়ার বন্ধু?
তারপরে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, আমি খুবই খুশি এই প্রশ্নটা দেখে। না সত্যি কিছু কিছু প্রশ্ন দেখে আমার মনে হচ্ছে সত্যি প্রশ্নের কোয়ালিটি গুলো ভালো। মাধ্যমিক ছেলেদের পক্ষে হয়তো কঠিন, কিন্তু প্রশ্নের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। সেদিক থেকে কি বলতো, আইপিএল শুরু হলো কমা যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছেন, গঠন অনুসারে বাক্যটি কেমন? খুব মজার কোশ্চেন, খুব ভালো, আমি খুবই খুশি। ভালো ছেলে মেয়েদের জন্য এসব প্রশ্ন দরকার। ভাবো কি সরল জটিল যৌগিক মিশ্র, কি মজার কোশ্চেন দেখবা। দেখো যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী উঠলো, তাহলে যারা তারা থাকলে কি জটিল বাক্য, তাহলে দেখো জটিল বাক্য অপশন আছে, ক্লিয়ার। আবার যারা আইপিএল শুরু হলো একটা বাক্য, যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী উঠলো জটিল বাক্য, তাহলে প্রথমটা একটা বাক্য আছে, পরে একটা জটিল বাক্য আছে, দুটো বাক্য কমা দিয়ে যোগ হয়েছে, তাহলে এটা যৌগিক বাক্য। খুব মজার ব্যাপার, দেখো যৌগিক অপশন আছে। আবার কি আইপিএল শুরু হলো, দেখো সরল বাক্য, তাহলে সরল বাক্য অপশন আছে, আবার মিশ্র বাক্য অপশন আছে। তাহলে উত্তর কোনটা হবে বন্ধু? এটাই মজার। আমি বারবার যখন পড়িয়েছি বন্ধু, দেখবে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগে আমি বারবার বলেছি কিন্তু গঠনগত শ্রেণী বিভাগে বাক্য কিন্তু 4 প্রকার, 3 প্রকার নয়। সরল জটিল যৌগিক এটা সাধারণত শেখানো হয় না বন্ধু। মিশ্র কিন্তু গঠনগত একটা শ্রেণী বিভাগ, যাকে ইংরেজিতে বলেছে মিক্স সেন্টেন্স। বিশ্বাস না করে তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ঢোকো, প্লে লিস্টে যাও, সেখানে কিন্তু বাক্যের শ্রেণী বিভাগের যেখানে আমার ক্লাস আছে প্লে লিস্ট করা আছে, সেখানে গিয়ে দেখো আশ্চার যেটা বলছে সেখানে পড়িয়েছিল কি না, বুঝিয়েছিল কি না, ব্যাপারটা কিভাবে ঘটে। ফলে কি বন্ধু, আইপিএল শুরু হলো এইটুকু সরল বাক্য, যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী উঠেছে এটা জটিল বাক্য। তাহলে সরল আর জটিল, এই যে সরল আর জটিল একটা মিশ্র ভাব আছে এর মধ্যে। কেন যৌগিক নয়? কারণ যৌগিক হতে বলে সরলের সঙ্গে সরল, যখন দুটো সরল বাক্য একটা মানে সংযোগ সূচক বা বৈকল্পিক সূচক সর্বনাম দ্বারা যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় কিন্তু যৌগিক। তাহলে আইপিএল শুরু হলো সরল, যারা কলকাতা সমর্থক তারা উৎসাহী উঠলেন এটা জটিল। তাহলে সরল আর জটিলের মিশ্রণে কিন্তু এটা হয়ে যাবে কিন্তু মিশ্র বাক্য। তাহলে অবশ্যই গঠনগত দিক থেকে এটা উত্তর হবে কিন্তু ঘ, মিশ্র বাক্য। মাধ্যমিকের পক্ষে এটা কিন্তু একটা বিভৎস কঠিন কোশ্চেন। সেদিক থেকে বেশিরভাগ ছেলেমেয়েরা হয় যৌগিক বাক্য নচেত জটিল বাক্যে কিন্তু উত্তরটা করবে, কিন্তু উত্তরটা হবে মিশ্র বাক্য, ঘ। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, এটাও বারবার শিখেছি বন্ধু, যে নির্দেশক বাক্য একটা নির্দেশক বাক্য 2 প্রকার। কি বলেছিলাম? হ্যাঁবাচক নির্দেশক আর নাবাচক নির্দেশক। সুতরাং নির্দেশক বাক্য হ্যাঁ বোঝালো নির্দেশক হয়, না বোঝালো নির্দেশক হয়। তাহলে নির্দেশক বাক্য 2 প্রকার, একটা হ্যাঁ আর না। দেখো নাটা অপশন নেই, না এর পরিবর্তে লেখা আছে নঙর্থক। নঙর্থক মানেই তো নাবাচক, হ্যাঁ অপশনটা কিন্তু এখানটায় নেই। ফলে উত্তর হয়ে যাচ্ছে ঘ, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো ঘ, নঙর্থক বাক্য। ক্লিয়ার বন্ধু? এটাও খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কোন বাচ্চে? এটাও খুব ভালো, একটু খেয়াল করো। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি, এটা পারা উচিত, কারণ ক্রিয়া অনুসারে কর্তা নির্ণয়, কর্তা অনুসারে যদি ক্রিয়াপদ নির্ণীত হয় সেটা কর্তৃবাচ্য, কর্ম অনুসারে ক্রিয়াপদ নির্ণীত হলে কর্মবাচ্য, ক্রিয়াই প্রথমে সেটা ভাববাচ্য। এখানে পরিষ্কার বলে দিচ্ছে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যোগ হলে সেটা কর্তৃবাচ্যই হবে। কারণ কি, যে আমি কর্তা, তাহলে আমির সঙ্গে আমি খাই হবে, তুমি খাও হবে, সে খায় হবে। তাহলে এই যে পুরুষ কর্তা, যে পুরুষ হবে তার বিভক্তি ক্রিয়া কিন্তু সেটাই হবে কোথায়? একমাত্র কর্তৃবাচ্যে। সুতরাং ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, উত্তর হয়ে যাবে ক, কর্তৃবাচ্যে। ক্লিয়ার বন্ধু? তারপরটা 17, কাল থেকে সে আনন্দ করছে। তারপরে তীর চিহ্ন দিয়ে বলা আছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে। এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো, এটাও খুব মজার কোশ্চেন, আমার বড্ড ভালো লেগেছে এই কোশ্চেনটাও। কেন বলো তো বন্ধু? বলছে কোন ধরনের বাচ্চা উদাহরণ, দুটো মিনিং এখানে করা আছে। এক যেটাই লাগবে, যে দেখো সমস্যা যেটা তৈরি হবে, এই যে কাল থেকে সে আনন্দ করছে, অবশ্যই এটা কর্তৃবাচ্য। তাহলে পরিবর্তনটা কি হয়েছে? কর্তৃ থেকে কর্ম হয়েছে না কর্তৃ থেকে ভাবে হয়েছে? দেখো বন্ধু দুটো অপশনই আছে, লেখা আছে কর্তৃ থেকে ভাববাচ্য, লেখা আছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। কি হবে বন্ধু? বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু এখানে কর্তৃ থেকে ভাববাচ্য উত্তর করবে না বন্ধু, কর্তৃ থেকে ভাববাচ্য এটা হবে না। আমি তোমাদের বাচ্য পড়া থেকে বারবার শিখেছি বন্ধু, কর্তৃবাচ্যকে তখনই ভাববাচ্যে পরিবর্তন করা যায় যখন কর্তার কোনো কর্ম থাকে না, বাট কর্তার যদি কর্ম থাকে তখন তাকে কর্মবাচ্যেই পরিণত করতে হয়। কিন্তু গ্রামারের নিয়ম ভেঙে আমরা করে ফেলি বটে, কর্তৃবাচ্যের কর্ম থাকা সত্ত্বেও ভাববাচ্যে পরিবর্তন, এটা কখনোই কিন্তু হওয়া উচিত নয়। ভাবো একবার, কাল থেকে সে আনন্দ করছে, সে কর্তা, করছে ক্রিয়া, কি করছে? আনন্দ করছে, তাহলে আনন্দটা কিন্তু তার কর্ম। সুতরাং এই কর্তৃবাচ্যের কর্ম আছে, তাহলে যে কর্তৃবাচ্যের কর্ম থাকে তাকে একমাত্র কর্মবাচ্যেই পরিবর্তন করা যাবে। ক্লিয়ার বন্ধু? দেখো অপশন আছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের উদাহরণ। যদি এটা অপশনে না থাকতো তাহলে উত্তর হতো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, নিয়ম ভেঙে
ভাববাচ্য হতো তখন। অনেকে ভাববে কি এখানে দ্বারা শব্দটা নেই, যে কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার দ্বারা আনন্দ করা হচ্ছে, এটা নেই বলে অনেকে ভাববে এটা ভাববাচ্য না বন্ধু। ঠিক আছে, কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, অবশ্যই কর্ম আছে বলে এটা হবে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। যদি কর্মটা না থাকতো তাহলে ভাববাচ্য উত্তর হতো, যদি কর্মবাচ্যটা অপশনে না হতো তাহলে ভাববাচ্য। এখানে উত্তর হবে কিন্তু ঘ, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। দেখো বন্ধু, এই ছিল তোমাদের 17টা এমসিকিউ, টেক্সচুয়াল যে এমসিকিউ ছিল 17টা। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ইন্টারেস্টিং, কিছু কিছু কোশ্চেন ছিল খুব ইন্টারেস্টিং, ভালো, কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীর পক্ষে কিন্তু কঠিন। আর কি করাবো বলেছিলাম বন্ধু, যে এসিকিউ ব্যাকরণের যে 10টা কোশ্চেন থাকবে সেই 10টাও কিন্তু তোমাদের আলোচনা ব্যাখ্যা সহ করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, সেটা কি একটু বলে দিই তোমাদের। তবে পড়ানোর মাঝে বন্ধু একটা কথা বলি, যে শিক্ষাকে সকলের দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। দেখো বন্ধু, এসিকিউ তো চলে যাও, 2.4 যেটা আছে সরাসরি বলে দিই, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়। এই কোশ্চেনটা তোমাদের দিয়েছে বটে, একটু কঠিন কোশ্চেন, কিন্তু উত্তর দুভাবে লিখলেই কিন্তু হবে। আমি একটু বলে দিই, বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়। অবশ্যই বন্ধু, বাংলায় ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক থেকে কারক নির্ণয় করা হয়। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস করা হয়, সেটা মনে রাখবে, বাংলা বাক্যের অর্থ থেকে কারক নির্ণয় করা হয়। কি বললাম প্রথমে, ক্রিয়াপদের সঙ্গে নামপদ অর্থাৎ বিশেষ্য বিশেষণের সর্বনামে যে সম্পর্ক থাকে সেটা দেখে কারক নির্ণয় করা হয়, সেই সঙ্গে বাক্যের অর্থ দেখে হয়। কি রকম বাক্যের অর্থ দেখে, আমি বাজারে যাচ্ছি, বাজারের তলায় দাগ, অর্থটা কি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি, সুতরাং এটা নিমিত্ত কারক। আমি বাজারে আছি, অর্থটা কি বাজারে প্লাস অবস্থায় আছি, সুতরাং এটা অধিকরণ কারক। বোঝা গেল? বুঝতে পারছি আমি কি বলতে চাইছি। আমি বাজার থেকে আসছি, মাইনাস হয়ে যাচ্ছে বাজার থেকে, সুতরাং এটা অপাদান কারক। ক্লিয়ার? সুতরাং বাংলা অর্থ যেটা বলবে, বাংলা বাক্য সেই অনুসারে কিন্তু কারক হয়। আবার বাংলা সাধারণত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের যে সম্পর্ক সেই অনুসারে কিন্তু কারক নির্ণয় করা যায়। ইন্টারেস্টিং কোশ্চেন, মাধ্যমিকের পক্ষে কিন্তু কঠিন কোশ্চেন। বলছে মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। তোমরা জানো বন্ধু, আমি শিখিয়েছি কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম হয়, কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম হয়। মুখ্য কর্ম সাধারণত জড়বস্তু হয়, গৌণ কর্ম সাধারণত কিন্তু কি হয়, সজীব বস্তু হয়। এই যে মুখ্য কর্মের একটি উদাহরণ দাও, আমি বললাম রনি আমাকে বই দিল। দেখো কি বললাম, যে আমি বললাম রনি আমাকে বই দিল। এই যে কি দিল, বই, সুতরাং একটা মুখ্য কর্ম। কাকে দিল, আমাকে, আমাকে এটা হচ্ছে গৌণ কর্ম, কারণ কিটা মুখ্য কর্ম হয়, জড়বস্তু হয়, গৌণটা কাকে বিভক্তিযুক্ত হয়। তাহলে এই যে বই শূন্য বিভক্তি কি, বইটা মুখ্য কর্ম, রনি আমাকে দিল, কাকে দিল, আমাকে, এটা কিন্তু গৌণ কর্ম। শুধু তোমাকে মুখ্য কর্ম বলেছে, যে কোনো একটা উদাহরণ দিলে কিন্তু হবে। বোঝা গেল বন্ধু? ঋষি বালক পত্রীর ব্যাস বাক্য সমাসের নাম লেখো। ইন্টারেস্টিং কোশ্চেন। হাসলাম এই কারণে, টেনের জন্য এই কোশ্চেনটা উপযুক্ত নয়, টেনের জন্য এই কোশ্চেনটা উপযুক্ত নয়, হওয়া উচিত নয়। যথেষ্ট কঠিন সমাসবদ্ধ পদ, এটা যথেষ্ট কঠিন বন্ধু। আমি দাঁড়িয়ে বলছি তোমাদের সঙ্গে, যথেষ্ট কঠিন সমাসবদ্ধ পদ। কেন বলছি দেখো কঠিন সমাসবদ্ধ পদ, সমস্যাটা কোথায় দেখো। এই যে ঋষি বালক, একটু খেয়াল করো তো কেন কঠিন বললাম। কারণ দেখো, যদি বলতো সমাসের নাম কি, সমাসের নাম সরাসরি বলে দিয়ে যেত, ব্যাস বাক্য বলেছে, ব্যাস বাক্য করাটা কঠিন। কি রকম দেখো, ঋষি, রূপী, বালক, তাহলে রূপক কর্ম দ্বারাই হতে পারে বন্ধু। ঠিক আছে, তারপর হচ্ছে যিনি, ঋষি, তিনি, বালক, সাধারণ কর্ম দ্বারা হতে পারে বন্ধু। বোঝা গেল? আবার দেখো যে ঋষি অথচ বালক, ক্লিয়ার, সেটা সাধারণ কর্ম দ্বারায়। আবার কি হয়ে যাচ্ছে, ঋষি হয়েও বালক, সাধারণ কর্ম দ্বারায়, মানে মধ্যপদলোপী কর্ম ধারায়। ঠিক আছে, মধ্যপদলোপী। আবার কি বালক হয়েও ঋষি, সেটাও মধ্যপদলোপী কর্ম ধারায়। সমস্যাটা দেখেছো কত প্রকার। একটা ব্যাস বাক্যকে কিন্তু ভুল বলা সমস্যা। কেন ভুল বলা সমস্যা নাই, ঋষি, রূপী, বালক, অলকটা বালকটা ঋষির সঙ্গে অনেকটা অভেদাত্ম, পুরোটা না হলো অনেকটা অভেদ কল্পনা করা হয়েছে। সুতরাং রূপক কর্ম দ্বারা কেউ যদি করে মাধ্যমিকের ছেলে হিসাবে, আমি বলবো তার উত্তরটা না কাটা উচিত। ক্লিয়ার বন্ধু? তারপরে দেখো যিনি ঋষি তিনিই বালক, অর্থাৎ ঋষি, যিনি ঋষি তিনিই বালক, এটাও কিন্তু কোন বাজার চলতি বইতে ব্যাস বাক্য করা থাকতে পারে, কিন্তু এর পক্ষপাতী আমি নয়। যিনি ঋষি তিনিই বালক, অর্থাৎ সমস্ত ঋষি বালক হতে পারে, সমস্ত ঋষি বালক কখনোই না।
হতেই পারে না। ঋষি মানেই তাকে শিশু হতে হবে এটা কিন্তু নয়, কিন্তু ঋষি আর বালক অভেদ কল্পনা করা যেতেই পারে। সুতরাং উপরেরটাই কিন্তু স্ট্রং, নিচেরটা কিন্তু কম স্ট্রং, কিন্তু অনেক বাজার চলতি বইতে কিন্তু এটা আছে। আমি প্রকাশনী ধরে ধরে বলে দিতে পারবো কোন প্রকাশনীতে এটা লেখা আছে, কিন্তু সেটা আমার কাজ না। তোমরা বই পড়বে, তাবর তাবর বাংলার বুকে এখন সেরা প্রকাশনীতে কিন্তু এই ভুলটা করা আছে। ঋষি অথচ বালক, এটাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট ভাবছি, কারণ ঋষি অথচ বালক, সে ঋষি বাট সে বালক, সে ঋষি মুনি বাট সে ছোট বালক। সেই ক্ষেত্রে মিনিংটা অনেকটা ভালো আসছে না বন্ধু? তাহলে সাধারণ কর্মধারয় অনেকটা সুইটেবল হচ্ছে না? আবার কি ঋষি হয়েও বালক, সে ঋষি অথচ একটা শিশু হতেই পারে, সে ঋষি বাট শিশু, অনেকটা মিনিং ভালো আসছে না মধ্যপদলিপি কর্মধারায়? আবার বালক হয়েও ঋষি, অনেকটা মধ্যপদলিপি কর্মধারায় ভালো আসছে না? কিন্তু একটা খেয়াল করেছে বন্ধু, ব্যাস বাক্য তুমি যাই করো না কেন কর্মধারায় কেসটা থেমে আছে। তাহলে ঋষি বালক যে কর্মধারায় সমাস এটা নিশ্চিত, বাট ব্যাস বাক্যটা কি হবে এটা অনিশ্চিত। তাই আমার মনে হয় ঋষিরূপী বালক ব্যাস বাক্যটা ঠিক, তার থেকে বেশি ঠিক ঋষি অথচ ভালো, তার সঙ্গে ঠিক ঋষি মানে ঋষি হয়েও বালক, বালক হয়েও ঋষি, এই গুণ আরো বেশি ঠিক। সুতরাং একটা মাধ্যমিক পড়ুয়া ছেলে হিসেবে যদি একটু মোটামুটি লিখে ফেলে এরকম, তার জন্য কিন্তু পুরো নাম্বারটাই বরাদ্দ হলে ভালো হয়, কারণ সত্যি এটা কিন্তু একটা কঠিন কোশ্চেন। বোঝা গেল বন্ধু? তারপরে দেখো নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, এটা ইজি, অন্ধ করে যে তাকে বলা হচ্ছে অন্ধকার। সুতরাং অন্ধ করে যে কৃ ধাতু আছে, তাহলে ধাতুর আগে যেটা থেকে কৃদন্ত পদের আগে যে পদ থাকে উপপদ, তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত পদে যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। সুতরাং অন্ধ করে যে অন্ধকার, এটা উপপদ তৎপুরুষ সমাস। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্যে রূপান্তর করো, এটা ইজি। সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, তোমাদের শিখেছি যখন তখন যে সে যিনি তিনি যাহারা তাহারা এটা করতে হয়। তাহলে সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, অর্থাৎ যা সংগ্রহ করছিল তা দুর্গমের রহস্য, অর্থাৎ সংগ্রহ করছিল দুর্গমের রহস্য, অর্থাৎ যেটা সংগ্রহ করছিল সেটা দুর্গমের রহস্য, হয়ে গেল জটিল বাক্য। আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করলে কি হয়? প্রশ্নসূচক বাক্যে রূপান্তর বা যে বাক্যে রূপান্তর কোনো মিনিং এর কোনো হেরফের হয় না। প্রশ্নসূচক বাক্যে রূপান্তর দুটো নিয়ম, একটা কি কে কেন আনতে হয়, অনেক ক্ষেত্রে না এনেও করতে হয়, এটা না এনে করতে হবে। দেখো আমি ছিলাম কালি কলমের ভক্ত, তার মানে কি আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? ব্যাস বাক্যটা কেমন হবে দেখো বন্ধু, যে এইভাবে হবে, মানে বাক্যটা যে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এই যে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, দেখো এখানে কি লাগিয়েছি, আবার এখানে কিন্তু না লেগেছি। নাটা না আনলে কিন্তু প্রশ্নটা টানা যাচ্ছে না, উত্তরটা আসছে না। তাই এটাকে নেগেটিভ ভেবো না, এটা কিন্তু প্রশ্নসূচী বাক্য। যে আমি ছিলাম কালি কলমের ভক্ত, তার মানে কি আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? অ্যান্সারটা হ্যাঁ ছিলাম। বোঝা গেল বন্ধু? এসো যুগান্তর কবি ভাববাচ্যে পরিণত করো, অসাধারণ, এটাও কিন্তু ভালো। এসো যুগান্তর কবি ভাববাচ্যে পরিণত করার সময় তোমাদের অজস্র নিয়ম বলে দিয়েছিলাম এবং শর্টেও বলে দিয়েছিলাম। বিশ্বাস না হয় চলে যাও আমার ভাববাচ্যে যে ভিডিওটা আছে, চলে যাও প্লে লিস্টে ভিডিও করা আছে বন্ধু। আমি বলছি তো তোমাদের খুব সুন্দরভাবে শিখিয়েছি, যদি না দেখে থাকো না শিখে থাকো আমি বলবো তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলে ঢোকো, প্লে লিস্ট করা আছে, সেখানে গিয়ে বিষয়টা বুঝে নাও, তাহলে সুবিধা হবে। দেখো এসো যুগান্তের কবি, তার মানে কি এসো যুগান্তের কবি, ভাববাচ্যে কি হবে যে যুগান্তের কবির আশা হোক, অর্থাৎ এখানে হোক যোগ করে কিন্তু করতে হবে। এসো যুগান্তর কবি, যুগান্তর কবির আশা হোক। বোঝা গেল বন্ধু? তাহলে ভাববাচ্যে হয়ে গেল। তারপর কর্মবাচ্যের একটু উদাহরণ দাও। তোমরা জানো কর্মবাচ্য যেখানে করতে হয় দ্বারা দিয়ে, কর্তৃক দিয়ে কর্মবাচ্য করতে, যে কোনো শব্দ দ্বারা শব্দ যোগ করে কর্মটাকে করে করতে পারো। যেমন ধরো এই যে আমার, এই যে আমার, তারপরে হচ্ছে দ্বারা, তারপরে ভাত, তারপরে খাওয়া, তারপরে হয় ইজি। এই যে দ্বারা কর্মবাচ্যের একটা বৈশিষ্ট্য, তারপরে যে ভাত কর্মবাচ্যের একটা কর্ম, এটা একটা বৈশিষ্ট্য। সুতরাং আমি ভাত খাই কর্তৃবাচ্য, আর আমার দ্বারা ভাত খাওয়া হয় এটা হয়ে যাবে কিন্তু কর্মবাচ্য, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস যাকে বলা হচ্ছে। তারপরে 9 নম্বরের কোশ্চেন, যোগ্যতাহীন বাক্যের একটু উদাহরণ দাও। প্রচুর ছেলে মেয়েদের বলেছে, এসব প্রশ্ন পরীক্ষায় আসবে বাক্যের ত্রিসূত্র থেকে। যোগ্যতা অর্থাৎ যে বাক্যের বাস্তবতা নেই সেটা যোগ্যতাহীন বাক্য। আমরা বাক্য বলতে পারি, বাস্তবতা না হলে গ্রামারের দিক থেকে সেটা যোগ্যতাহীন। আমি কি ধরো আমি যদি এখন বলি শ্রুতি আকাশে উঠছে, হয়? কখনোই না। শ্রুতি একটা মেয়ে, সে আকাশে উঠতে পারে? কখনোই পারে না। মানুষের পক্ষে আকাশে ওঠা সম্ভব নয়, যোগ্যতা নেই। ঠিক আছে, তাই এটা কিন্তু যোগ্যতাহীন একটা বাস্তবতা নেই। কিন্তু একে কল্পনা মিশালে হয়ে যাবে বাক্য, আবার একে যদি সাহিত্য মিশাই হয়ে যাবে বাক্য, বা একে অন্য হলে হয়ে যাবে বাক্য। আমি যদি বলি শ্রুতি প্যারাশুটে করে আকাশে উঠছে, অবশ্যই সঠিক বাক্য।
সাহিত্যিক যদি লেখে শ্রুতি কল্পনার ডানায় আকাশে উঠছে, অবশ্যই সেটা কিন্তু হয়ে যাবে বাক্য সাহিত্যের দিক থেকে। বাট গ্রামাটিক্যাল দিক থেকে কিন্তু শ্রুতি আকাশে উঠছে একটা মানুষের পক্ষে আকাশে ওঠা সম্ভব নয়, সে তোমার ভালোবাসারই মানুষ হোক, তোমার যেই হোক না কেন। সুতরাং এটা যোগ্যতাহীন বাক্য। রাত্রে সূর্য ওঠে কখনোই বাস্তবে সম্ভব নয়, এটা যোগ্যতাহীন কিন্তু বাক্য। তো কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? এটাও ইন্টারেস্টিং প্রশ্ন। সমাসের ক্লাসে প্রচুরবার শিখিয়েছি রূপক কর্মধারী সমাস পড়াতে গিয়ে বন্ধু, রূপক পড়াতে গিয়ে শিখিয়েছি যে কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান বস্তুর মধ্যে অভেদ কল্পনায়, রূপক মানেই কিন্তু অভেদ। তোমাদের শিখিয়েছিলাম যে বন্ধু রূপক, এই রূপক সমাস মানে কিন্তু অভেদ, অর্থাৎ দুটোর মধ্যে ভেদ করা যায় না। মন মন মাঝি, ক্লিয়ার? প্রেম ধন, ঠিক আছে? এই যে মন রূপ মাঝি, প্রেম রূপ ধন, মন রূপ পাখি আমার মন পাখি, ঠিক আছে? অর্থাৎ এদের উপমেয় আর উপমানের মধ্যে কিন্তু আলাদা করা যায় না, এমন ভাবে এরা কিন্তু লেগে থাকে। বোঝা গেল বন্ধু? এই যে রূপক কর্মধারয় সমাসে তাদের উপমেয় আর উপমানই বলো, তাদের অবদত্ত করো বলো না কেন, বা রূপকে সাধারণভাবেই তুমি যে যার সঙ্গে তুলনা করো না কেন, একে কিন্তু যদি অভেদত্ব বোঝায়, তুলনা নয় কিন্তু, উপমান বা উপমিত নয় কিন্তু, হয় রূপক কর্মধারয় সমাস হয় রূপক কর্মধারয় সমাস, দুটো অভেদ কল্পনা করা হয় কিন্তু। কোন এই যে পুরুষ সিংহ, যে পুরুষ সিংহের ন্যায়, ঠিক আছে, এটা কি অভেদ? না। কখনো হয় তুষার শীতল, তুষার ন্যায় শীতল, অভেদ না। মন মাঝি মনরূপ মাঝি, আলোক শিশু আলোক রূপ শিশু, প্রেম ধন প্রেম রূপ ধন, মন পাখি মনরূপ পাখি। বোঝা গেল বন্ধু? ফলে এই দুটোর মধ্যে অভেদ। সুতরাং কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যা? বিজাতীয় মানে কি? আলাদা। কারণ দেখো মন আলাদা, মাঝি আলাদা, প্রেম আলাদা জিনিস, ধন আলাদা জিনিস। সুতরাং দুটো বিজাতীয় বস্তুর মধ্যে অভেদ কল্পনা হচ্ছে, উত্তর হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। আশা করছি বন্ধু আজ 2024 সালের মাধ্যমিকের যে বাংলা পরীক্ষা হলো 17টা এমসিকিউ এবং ব্যাকরণের 10টা এসএকিউর একবারে চুলচেরা বিশ্লেষণ করে তোমাদের মতন করে সহজে ভাষায় সঠিক উত্তর দিতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।